Assalamu alaikum warahmatullah. My dears, take my cordial love. I hope you are well. Welcome to my new YouTube channel, Science Academy. তো প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, দেখো তোমাদের জন্য কেমিস্ট্রি চতুর্থ অধ্যায়ের সম্পূর্ণ ধারণা এবং এখানে তোমার সিকিউ এমসিকিউ, ঠিক আছে, এসকিউ যা আছে তোমার সব কিছুই তুমি একসাথে জানতে পারবা খুব অল্প সময়ের মধ্যে, ঠিক আছে, কম সময়ে বেশি লাভ। তো এবার আসো চতুর্থ অধ্যায়ে পর্দা সারণী। আমরা দেখো এখানে পর্দা সারণী সংক্রান্ত প্রথমে কিছু বলি যে পর্দা সারণীতে মোট কতটা গ্রুপ আছে। দেখো 18 গ্রুপ আছে। কতটা গ্রুপ? 18টি গ্রুপ। আর হলো আমার কয়টা পর্দা আছে? 7টি পর্দায়, এটা জানতে হবে তোমাদের। তারপর হলো তোমার ওইগুলা চিত্রগুলা এক থেকে তোমরা অন্তত আনলাইলেও 30টা মুখস্থ করবা, 30টি মুখস্থ করবা। কারণ ভাইয়া কেমিস্ট্রি মানেই এই মৌলগুলো, 30টা মৌল, 30টা মৌল জানলে তুমি আসলে কেমিস্ট্রি সবই পারবা, ঠিক আছে। ওই যে আলাদাভাবে যোজনী মুখস্থ করো, তারপর এলো এই সংকেত মুখস্থ করো, আসলে তেমন কিছু কোনো ব্যাপারই না। সংকেত লেখাও তোমরা শিখতে পারবা না খুব সহজে। তোমরা জাস্ট এই যে 1 থেকে 30টা মৌল ভালোভাবে মুখস্থ করো সিরিয়ালি, এবং সেইগুলা সংকেত ভালোভাবে মুখস্থ করে নাও, ঠিক আছে। কারণ আমার সংকেত লিখতে গেলে সেইগুলার কোনো যৌগের সংকেত লিখতে গেলে আমার সেইগুলো কিন্তু লাগবে, মৌলের সংকেত লাগবে। তো এবার আসো আমাদের এই অধ্যায় সংক্রান্ত আমরা একটু দেখি এখানে মেন্ডেলিভের পর্দা সারণী। মেন্ডেলিভ কি বলছিল? দেখো পর্দা সংক্রান্ত মৌলসমূহকে তাদের পারমাণবিক সংখ্যা অনুযায়ী পর্যায়ক্রমে কি করা হয়েছে? সাজানো হয়েছে। মৌলসমূহকে তাদের পারমাণবিক সংখ্যা ও ধর্মের ভিত্তিতে, ঠিক আছে, কি পারমাণবিক সংখ্যা ও ধর্মের ভিত্তিতে পর্যায়ক্রমে বাম দিক থেকে ডান দিকে সাজানো হয়েছে। তো ডোবেরেনের তুলই সূত্রটা একটু দেখি সেটা, এগুলা দিয়ে তোমার ক নাম্বার দেয়, ঠিক আছে। তো ডোবেরেনের তুলই সূত্রটা কি? বিজ্ঞান ডোবেরেনের তুলই বলতে কি মৌলসমূহকে তাদের পারমাণবিক ভর অনুযায়ী সাজালে, ঠিক আছে, প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের গড় দ্বিতীয় মৌলটির সমান, যেটা আমরা সবাই জানি। দেখো এই যে 4 5 6 ধরো হইলো, হ্যাঁ, তাহলে এটা মাঝখানটা কত? 5 কিভাবে বের করবো? এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করবো, অর্থাৎ 4 যোগ 6 ভাগ 2, তাহলে আমার কিন্তু আমার 5ই দাঁড়ায়। তো উনিও সেই কথাটাই বলছে যে মৌলসমূহকে তাদের পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজালে প্রথম, এই যে প্রথম এবং তৃতীয় মৌল, প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের গড় অর্থাৎ যোগ করে 2 দিয়ে ভাগ দেবা, দ্বিতীয় মৌলটির সমান, এই দ্বিতীয় মৌলের সমান। বুঝতে ভাইয়া? এবার আসে নিউল্যান্ডের অষ্টক সূত্র কি সেটা একটু দেখি। তো উনি বলতে কি মৌলসমূহ কি তাদের মৌলসমূহকে ভালোভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায় যে প্রতি অষ্ট মৌলসমূহের ধর্মের মধ্যে এক ধরনের মিল পাওয়া যায়, যেটা হলো জন নিউল্যান্ডের অষ্টক সূত্র। বুঝছো? তাহলে অষ্টক সূত্র যদি আসে তাহলে কি লিখবা? মৌলসমূহকে তাদের পারমাণবিক সংখ্যা এবং ধর্মের ভিত্তিতে সাজালে প্রতি অষ্টম মৌলসমূহের মধ্যে ধর্মের এক ধরনের মিল পাওয়া যায়, ঠিক আছে। আহ সেটা হলো অষ্টক সূত্র। আচ্ছা, ইলেকট্রন বিন্যাসের সাথে আমরা মৌলের অবস্থান নির্ণয় করা শিখবো। ইলেকট্রন বিন্যাসের সাথে আমরা কিভাবে একটা মৌলের পর্যায় এবং গ্রুপ নির্ণয় করতে পারি। তো সেক্ষেত্রে আমার কিছু সূত্র আছে, সেই সূত্র দেখো। প্রথমে তো তোমার যে জিনিসটা জানতে হবে, কোন মৌলের সর্বোচ্চ বা সর্বশেষ কক্ষপথ, কোন মৌলের সর্বোচ্চ সর্বোচ্চ অথবা সর্বশেষ কক্ষপথ, সর্বশেষ কক্ষপথ, কক্ষপথ ওই মৌলের পর্যায় নির্দেশ করে, ওই মৌলের কি নির্দেশ করে? পর্যায় নির্দেশ করে। এই 1 নাম্বার সূত্র। 2 নাম্বার সূত্র কি? কোন মৌলের সর্বশেষ কক্ষপথের, সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা, কক্ষপথের মোট ইলেকট্রন সংখ্যা, মোট ইলেকট্রন সংখ্যা ওই মৌলের কি নির্দেশ করে? গ্রুপ নির্দেশ করে, গ্রুপ নির্দেশ করে, নির্দেশ করে, ঠিক আছে ভাইয়া। এবার আসো 3 নাম্বার সূত্র। 3 নাম্বার সূত্র কি? এস এর পরে পি আসলে, ঠিক আছে, এস পি আসলে, সোজা কথা, একসাথে 2 অরবিটাল এসপি, এসপি অরবিটাল আসলে ক্রমানুসারে আসলে, এসপি অরবিটাল, অরবিটাল ক্রমানুসারে আসলে, ক্রমানুসারে আসলে মানে পর পর আসলে, হ্যাঁ, এসপি অরবিটাল পর পর আসলে বা ক্রমানুসারে আসলে 2 অরবিটালের ইলেকট্রন, 2 অরবিটালের ইলেকট্রন যোগ করে গ্রুপ নির্দেশ করতে হয়। আসলে 2 অরবিটালের ইলেকট্রন সংখ্যার সাথে আরো 10 যোগ করতে হয়। 2 অরবিটালের ইলেকট্রন সংখ্যার সাথে, ইলেকট্রন সংখ্যার সাথে আরো 10 যোগ করে, 10 যোগ করে, 10 যোগ করে গ্রুপ নির্দেশ করতে হয়।
পরে গ্রুপ নির্ণয় করতে হয়। হ্যাঁ, গ্রুপ নির্ণয় করতে হয়, করতে হয়। তো এবার আসো আমার 4 নম্বর সূত্র কি দেখো, এইচডি অথবা এইচডিপি। ঠিক আছে, অরবিটাল একত্রে আসলে, অরবিটাল একসাথে থাকলে, অরবিটাল একত্রে থাকলে, একত্রে থাকলে সবগুলো অরবিটাল ইলেকট্রন যোগ করে গ্রুপ নির্ণয় করতে হয়। বুঝছো, এগুলো মুখস্থ করে নিও, কারণ এগুলো আমার ইলেকট্রন বিন্যাসের সূত্রবেলা এগুলো অ্যাপ্লাই করতে হবে। সবগুলো, সরি, সবগুলো অরবিটাল ইলেকট্রন, অরবিটালে ইলেকট্রন যোগ করে গ্রুপ নির্ণয় করতে হয়, নির্ণয় করতে হয়। ঠিক আছে ভাই, যেমন আমি এখন প্রশ্ন দেখি এইরকম বলতে, ধরো এখানে তোমাকে বলছে, আমি সিম্পলি আসি একটা একটা। ঠিক আছে, ধরো তোমাকে এখানে বলছে ম্যাগনেসিয়াম কত, এখানে তোমার তো জানো না ম্যাগনেসিয়াম পারমাণবিক সংখ্যা এখানে ধরো দেওয়াই নাই, তো তোমরা জানো ম্যাগনেসিয়াম পারমাণবিক সংখ্যা কত, 12। তাহলে এর বলবে কি, এর মৌলটি ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে তুমি পর্যায় গ্রুপ নির্ণয় করো। তাহলে এটার ইলেকট্রন বিন্যাস করবো আমরা, ম্যাগনেসিয়াম 1s² 2s², 2p 6 3s স্কয়ার। কেন, এসে 2 আর পিতে করা 6টা। এখন তুমি গুনে দেখো 12টা কিনা, 2 2 4 4 10 আর 12। ঠিক আছে, তো 3 এর পর কিন্তু আবার 3p আসবে, তো 3p আমার এখানে ইলেকট্রন লাগে না। তো এখন সর্বশেষ কক্ষপথ কত, 3। তাহলে আমরা কি করব, যখন আমার প্রশ্নে আসবে যে মনে করো এখানে x মৌল, x মৌলের পারমাণবিক সংখ্যা কত, 12, মৌলটি ইলেকট্রন বিন্যাস করে পর্যায় গ্রুপ নির্ণয় করো। তখন আমরা লিখবো কি, x মৌলটি পারমাণবিক সংখ্যা দিতে 12, x মৌলটি কেডা, ম্যাগনেসিয়াম, এর ইলেকট্রন বিন্যাস এরকম দেবা, পারবা না? এবার আসো তুমি কি লিখবা, এই যে 1 নম্বর সূত্র লিখবা, 2 নম্বর সূত্র লিখবা, এটা সবার বেলা যাইটাই দেখ না কেন তুমি দুটো সূত্র আগে লিখে নেবা। তারপরে আসো তোমার কিন্তু এখানে sp কি এর সাথে আসছে, sp আসে না, ps আসে, ps আসলে কাজ হবে না, sp, sp অথবা ad অথবা adp, এইচডি এডিপি কিন্তু কেউ আসে নাই। ঠিক আছে, তাহলে আমার এখানে কোন সূত্র, এই যে দুইটা সূত্রই অ্যাপ্লাই করলেই চলবে। ঠিক আছে, তো আমার এখানে পর্যায় কত দেখো, প্রথম সূত্রটা আমরা একটু দেখি কি বলতে হবে। দেখো, কোন মূলে সর্বশেষ কক্ষপথে, সর্বোচ্চ বা সর্বশেষ কক্ষপথ ওই মূলে পর্যায় করে, এই যে সর্বোচ্চ বা সর্বশেষ কত, 3 না, পর্যায় 3। গুরু বলো কি, সর্বশেষ কক্ষপথে মোট ইলেকট্রন সংখ্যা বলে গুরু জিজ্ঞেস করে, সর্বশেষ কক্ষপথে মোট ইলেকট্রন কটা, এটা তো সর্বশেষ কক্ষপথ, মোট ইলেকট্রন কটা ভাইয়া, 2টা। তাহলে এই গ্রুপ বললাম আমার 2, গ্রুপ কত, 2। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আসো আমি আরেকটু অ্যাডভান্স লেভেলে আসি। যদি এখানে বলে x মূল্যটা 17, পারমাণবিক সংখ্যা কত, 17, তখন এই ইলেকট্রন বিন্যাস করো। তো আমরা জানি পারমাণবিক সংখ্যা 17 কার ভাইয়া, ক্লোরিন, এটা ইলেকট্রন বিন্যাস করো, 1s², 2s², 2p 6, 3s, 3p, তারপর 4s, তারপর 3d, এটা লিখে নিলাম। 2 2 4 4 10 আর 2 12, পিতে কটা, 6টা, 12 6 18, কিন্তু আমার তো 17, তাহলে এক কমাই দাও, এই কমাই দিলাম, আর বাকিগুলো আমরা কি করলাম, লিখবো না। ঠিক আছে, এখন আসলে আমরা কি লিখবা, প্রথমে 1 নাম্বার সূত্র লিখবা, পারবা না? 1 নাম্বার সূত্র, তারপর 2 নাম্বার সূত্র লিখবা, পারবা না? তারপর কি লিখবা, দেখো যেহেতু এখানে এসপি আসছে, যে এসপি আসছে না, তাহলে এদিকে 3 নাম্বার সূত্র দিতে হবে। 1 নাম্বার সূত্র দিবা, 2 নাম্বার সূত্র লিখবা, 3 নাম্বার সূত্র লেখার পরে তারপর লিখবা হলো পর্যায়, কি লিখবা, সুতরাং পর্যায় সমান সমান সর্বোচ্চ বা সর্বশেষ কত, 3। এইগুলো আমার 3, কারণ 3 এই জায়গা আছে, 3 এই জায়গা আছে, পর্যায় 3, গ্রুপ কত, তো গ্রুপ নির্ণয় করবো কিভাবে, বলতে কি sp অরবিটাল ক্রমানুসারে আসলে 2 অরবিটাল ইলেকট্রন সংখ্যার সাথে আরো 10 যোগ করতে হবে, কি করতে হবে, আরো 10 যোগ করতে হবে। 2 অরবিটাল, এই একটা অরবিটাল, এই একটা অরবিটাল, এটা তৃতীয় কক্ষপথ, এটা তৃতীয় কক্ষপথ, তা 2 অরবিটাল ইলেকট্রন দুইটা কত কত, 2 আর 5, 2 এবং 5 তো যোগ করবো, সাথে আরো 10 যোগ করতে হবে, যোগ 10, তাহলে কত হলো আমার এখানে, 17। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, বুঝছো, এটা কোনো কিছু কঠিন না। এবার আসো তোমাকে আমি আরেকটু কঠিনটা দেই, ধরো এখানে কপার এটা দিলাম, এখানে আমি কপার দিলাম, কপার কত, 29, এখানে বলতে পারে x 29, বলতেই পারে, সেটা মানে কি কপার। তো সেটা আমরা 2 ইলেকট্রন বিন্যাস করি, দেখো সেটা ইলেকট্রন বিন্যাস কি হবে, প্রথমে 1s 2s 2p 3s 3p 4s, তারপর হলো 3d। ঠিক আছে, তো এখন দুইটা দাও, 2 2, p তে হলো 6টা, 2 এসে 2টা, p তে 6টা, এসে 2টা, d তে 10টা, দেখি আমার 29টা হয়েছে কিনা। 2 4 4 4 10 আর 12 12 18 18 2 20 20 আর 10 30 হয়ে গেছে, তাহলে এক কমাই দাও, 1 কমা দিলাম। এখন কথা হলো এটা কিন্তু নিষ্ক্রিয় অবস্থা আর ইলেকট্রন বিন্যাস না, তুমি এইভাবে লেখলে কিন্তু ভুল হইবে। তাহলে কি করবা, নিষ্ক্রিয়তা কেমনে বানাবা ভাইয়া, এই যে এসে এটা তো পূর্ণ রাখতে হবে না, অর্ধপূর্ণ, অর্ধপূর্ণ রাখতে যদি এখানে 5টা দিলে বাকিটা দিয়ে কি করবে, বাকিটা রাখার কিন্তু জায়গা নাই। তাহলে এই জন্য এটা আমি পূর্ণ করবো, একটা এইখান থেকে এইখানে নেব। ঠিক আছে, তাহলে এইখানে এক দাও, এটা অর্ধপূর্ণ হয়ে গেল, আর এইখানে দাও, তাহলে এটা কিন্তু আমার পূর্ণ হয়ে গেল, একটা অর্ধপূর্ণ একটা পূর্ণ, তো এটা কিন্তু নিষ্ক্রিয় অবস্থা ইলেকট্রন বিন্যাস, এটাই করবা। তো এবার আসো,
তোমরা প্রথমে তাহলে কি লিখবা, সূত্র দুটো আগে লিখে নেবা, ঠিক আছে? প্রথমে সূত্র দুটো লিখে নেবা, 1 নাম্বার এবং 2 নম্বর সূত্র লিখলা। তারপর তুমি কি লিখবা, দেখো এই যে এস ডি, এই যে বলছিলাম কি এখানে এস ডি অথবা এইচডিপি আসলে কি করতে হবে, সবগুলো অরবিটালে ইলেকট্রন যোগ করতে গ্রুপ নির্ণয় করতে হয়। তাহলে এরপর তুমি 3 নাম্বার সূত্র লিখবা, তাহলে 3 নাম্বার না সরি এখানে 4 নাম্বার সূত্র, কয় নাম্বার, 4 নাম্বার সূত্র, 1 2 এই যে 4, এই যে 3 নাম্বার লাগবে না কিন্তু, কারণ এসপি তো আর আসে না, আছে এইচডি, এই যে এইচডি আসছে তোমার সাথে বুঝছো, এইচডি অথবা এইচডিপি, যাই হোক। এবার সূত্র লেখার পর তুমি কি লিখবা, পর্যায়। সুতরাং পর্যায় কত, সর্বোচ্চ বা সর্বোচ্চ সংখ্যা কত, 4, এর বেশি বড় সংখ্যা আছে নাই, তাহলে এই যে পর্যায় হলো 4। গ্রুপ কত দেখো, গ্রুপ হলে বলতে কি এইচডি অথবা এইচডিপি, এটা কিন্তু আমার ডি ছিল, হ্যাঁ। এইচডি অথবা এইচডিপি আসলে দুই অরবিটাল ইলেকট্রন যোগ করে গ্রুপ নির্ণয় করতে হবে, তাহলে গ্রুপ কত হবে, 1 যোগ 10 সমান কত, 11। বুঝতে ভাইয়া, আশা করি এটাও বুঝতে পারছো তোমরা। এবার আসো আরেকটু কঠিন করি, দেখি কঠিনটা কত কঠিন হতে পারে, হ্যাঁ। তোমার এক্স মূল্য বলতে এখানে 35, ঠিক আছে? তো এই যে আমরা ইলেকট্রন যদি করি 35 কেটা ভাইয়া বড় মিন, ধরতে পারলে সমস্যা নাই, না ধরতে পারলে সমস্যা নাই, তোমরা এক্স দিয়ে চালাই যাবা, ঠিক আছে? ধরো আমি যে ধরতে পারি না এক্স মূল্য কেটা, তাহলে আমি এখানে 35 দেবো, ইলেকট্রন বিন্যাস করবো 1s 2s 2p 3s 3p 3d, ঠিক আছে? তারপর কত, সরি ডি 3d এর আগে তো 4s আসবে, তো আমরা আগে 4s দেবো, কারণ আমরা আউটগণিত ইলেকট্রন বিন্যাস করবো সর্বদা, ঠিক আছে? তো এখানে এসে দুইটা, এসে দুইটা, পিতে ছয়টা, এসে দুইটা, পিতে ছয়টা, এসে দুইটা, দিতে 10টা, কয়টা এসে 2 4 7 10 আর 12 12 18 20, 20 আর 10 30, আর লাগবে কয়টা, 5টা, ঠিক আছে? 3D পরে কি আসে ভাইয়া দেখো, মনে নাই, ঠিক আছে? তাহলে কি করবা, এই যে এরকম দেখো 1s 2s 2p 3s 3p 3d, তারপর কত 4s 4p 4d 4s, ঠিক আছে? তারপরে 5s 5p 5d, আশা করি আর লাগবে না। এখন এর মধ্যে তুমি দেখো এই যে 3p এর পর 4s, 4s গেল না, হয়তো বা 3d পর কেটে আসবে যে 4p, 3d পরে কেটে আসবে 4p, তাহলে আমরা এখানে 4p দিতে হবে, p তে কয়টা, এখানে 3 দিতে হয়েছে, এখানে 5টা দিতে হবে, ঠিক আছে? তো এই অনুযায়ী তোমরা ইলেকট্রন বিন্যাস করবা সিরিয়ালি। 4p পরে কি আসবে, তাহলে আবার 5s, তারপর কত, আবার আবার এই যে তোমার এখানে 4d 5p 6s, এভাবে সিরিয়ালি। তো এবার আসো প্রথম সূত্র লাগবা, দ্বিতীয় সূত্র, এই দুটো লাগতো, এই এখানে প্রথম সূত্র লিখলাম, দ্বিতীয় সূত্র লিখলাম। এখন দেখো এই যে ডিপি, ডিপির কোনো সূত্র দিয়েছি আমি, এখানে ডিপি কিন্তু সূত্র দেই নেই। তাহলে দেখো এখানে শুধু পি এর জন্য বলি নাই, কিন্তু এই দেখো যদি তিনটা তুমি একত্রে মিলাও, এই জায়গা অপর এই জায়গা অপর, তাহলে তুমি তিনটা একত্রে মিলাও, ঠিক আছে? ধরো এই যে এই জায়গাও আমার, এই জায়গা আমার, মাঝের আইডি কি আরেকজন নেবে, মাঝের আইডি তো আমার এই যে, তাহলে এই জন্য এই যে তিনটা আমার হিসাব করতে হবে, বুঝছো? এইচডিপি এইচডিপি, তাহলে তুমি যে ক নাম্বার সূত্র দেবা, 4 নাম্বার সূত্র দেবা, বুঝতে ভাইয়া? তারপরে কি করবা, সুতরাং পর্যায়, তাহলে পর্দা কত হবে, সর্বোচ্চ বা সর্বশেষ কক্ষপথ কত, এই যে 4, দেখছো? তাহলে পর্দা হবে 4। আর গ্রুপ কত, গ্রুপ হলো কত আমার, দেখো গ্রুপ কিভাবে বের করবো, এই যে এইচডিপি আসলে সবগুলো অরবিটাল ইলেকট্রন যোগ করে গ্রুপ নিয়ে করতে হবে, তাহলে এই দিয়ে পাচ্ছিলাম কটা, এই যে এই দিয়ে পাচ্ছি 2টা যোগ, এই দিয়ে পাচ্ছিল 10টা যোগ, এই দিয়ে পাচ্ছি 5টা, সবগুলো যোগ করলে কত হয়, 10 আর 2 12 বা 17, তার মানে 2 যোগ 10 যোগ 5 সমান 17। আশা করি তোমরা এইভাবে ইলেকট্রন বিন্যাস করে পর্দা গ্রুপ নির্ণয় করতে পারবে, কোনো কিছু কঠিন না ভাইয়া, বুঝছো? তোমরা জাস্ট একটু প্র্যাকটিস করো, একটু প্র্যাকটিস করো অন্তত, হ্যাঁ, তাহলে অন্তত আফসোস করা লাগবে না, নাহলে কিন্তু সারা জীবন আফসোস করা লাগবে। এবার আসে মৌলের পর্যাবৃত্ত ধর্ম, ঠিক আছে? মৌলের পর্যাবৃত্ত ধর্মটাকে সেটা আমি একটু বলে দেই, যে মৌলগুলোর যে আলাদা যে ধর্মগুলো আছে, যেমন তোমার ভৌত ধর্ম এবং রাসায়নিক যে ধর্মগুলো আছে, সেই ধর্মগুলো কি হয়, একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে সেই ধর্মগুলো কি হয়, পরিবর্তিত হয়। আবার গ্রুপের উপর থেকে নিচে দিকে গেলে সেই ধর্মগুলো কি হয়, সেটাও পরিবর্তিত হয়, হয় বাড়ে না হয় কমে। এইটাকে বলা হয় কি, পর্যাবৃত্ত ধর্ম। অর্থাৎ একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে কি, কোনো একটা মৌলের আণবিক শক্তি ইলেকট্রন শক্তি এগুলো বাড়বে না কমবে, একই গ্রুপের উপর থেকে নিচে দিকে গেলে এগুলো বাড়বে না কমবে, হ্যাঁ, সেইগুলাই তোমার হলো মৌলের পর্যাবৃত্ত ধর্ম। তো দেখো এই সংক্রান্ত আমি তোমাদের সারা বই পড়া লাগবে না, আমি এই সমস্ত বই থেকে কালেক্ট করে আমি দুটো সূত্র বানাইছি, ঠিক আছে? তো এই সূত্র দুটো যদি তোমরা পড়ো, তোমার জন্য খুব ইজি হবে, ঠিক আছে? এগুলো কোনো কিছু কঠিন না, দেখো তাহলে তোমাদের চতুর্থ অধ্যায় শেষ। তো সূত্র দুটো কি, দেখো প্রথমে আমরা লিখবো পরমাণুর আকার, পরমাণুর আকার, তারপরে ব্যাসার্ধ, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ধাতব ধর্ম, এদের মান, এদের মান একই পর্যায়ের বাম হাতে ডানে গেলে, বাম হাতে ডানে গেলে বাড়ে, বুঝছো? ডানে বাড়তে থাকে বা বৃদ্ধি পায়, বাড়তে থাকে, সরি এখানে বাড়তে নেই, এখানে কমতে থাকে, ঠিক আছে? ডানে গেলে কমে, ডানে কমতে থাকে, কমতে থাকে কেন সেটার কারণে বলবো, কমতে থাকে,
হ্যাঁ, বা কমে বা হ্রাস পায়, কমে থাকে বা কমে বা হ্রাস পায়, ঠিক আছে। এবং একই গ্রুপের উপর হাতে নিচে, উপর হাতে নিচে, নিচে কি হয় এখানে, এটা আবার বাড়তে থাকে উল্টা, ঠিক আছে, বাড়তে বা বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়। এলো আমার প্রথম সূত্র। এবার দ্বিতীয় সূত্র কি আসলে এটা মুখস্থ করে যদি তোমরা এটা লিখতে পারো তাও তোমাদের মার্ক দেবে, ঠিক আছে, ভয়ের কিছু নাই। এবার আসো 2 নম্বর সূত্র কি, আনীকরণ শক্তি, আনীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, আনীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, অধাতব ধর্ম। এদের মান, একই পর্যায়ে, বাম হাতে ডানে গেলে, বাম হাতে ডানে বাড়তে থাকে, ওইটা উল্টো, ঠিক আছে, এটা হলো কমতে থাকে, এটা বাড়তে থাকে, বাড়তে থাকে বা বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়। তোমরা একটা দাও, বাড়তে থাকে দিলে এই যে বৃদ্ধি পাইলে আর দরকার নাই। আর এবং একই গ্রুপের উপর থেকে নিচে গেলে, একই গ্রুপের গ্রুপের উপর হাতে নিচে, উপর হাতে নিচে, কি এটা কমতে থাকে, কমতে থাকে বা হ্রাস পায়। তো এবার আসো, সূত্র দুটো দিলাম, এখন এই কি ঘটনা ঘটছে সেটা যদি না বলি তাহলে হইবে। এবার আসো আমি একটু বলি, দেখো পরমাণুর আকার, হ্যাঁ, মানে সাইজ বা শেপ, পরমাণুর আকার কি আমরা জানি বৃত্তাকার, ঠিক আছে, তো এই বৃত্তাকার দিলাম, বৃত্তাকার আকার, ঠিক আছে, ধরো আমরা আকার নিয়ে আগে আলোচনা করি। পরমাণুর আকার একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে কমতে থাকে, কিভাবে ভাইয়া কমে, দেখো ধরো আমি এখানে তোমাকে বললাম সোডিয়াম, ঠিক আছে, আচ্ছা আমি একটু রেফারেন্স করে নেই। ধরো এখানে আমার সোডিয়াম, ঠিক আছে, সোডিয়াম, তারপর আমি বললাম এখানে ম্যাগনেসিয়াম, তারপর এখানে বললাম অ্যালুমিনিয়াম, ঠিক আছে, আমি একটু ছোট একটু নিলাম, এদিকে অ্যালুমিনিয়াম। তো সোডিয়ামের কেন্দ্রে করা আছে 11টা প্রোটন আছে, পারমাণবিক সংখ্যা তো 11, ম্যাগনেসিয়াম পারমাণবিক সংখ্যা তো 12, অ্যালুমিনিয়াম কত 13, তাহলে কেন্দ্রে প্রোটন আছে কত 12টা পজিটিভ, এদিকে 11টা পজিটিভ, 12টা পজিটিভ, 13টা পজিটিভ, ঠিক আছে। এখন কথা হলো এর প্রত্যেকেরই কিন্তু কয়টা করে, 3টে করে কক্ষপথ আছে, কয়টা করে কক্ষপথ, 3টে করে, কারণ এই যে প্রথম কক্ষে 2টা, দ্বিতীয় কক্ষে 8টা, 11টা না, প্রথম কক্ষে ইলেকট্রন বিন্যাসের এটা মনে রাখবা, প্রথমে 2, তারপর 8, তারপর 8, ঠিক আছে, তারপর 18, 18, তো এইগুলো লাগবে না আমার, 2, 8, 8 মনে রাখলেই এইখানে আনা। তো প্রথমে প্রথম কক্ষে 2টা, দ্বিতীয় কক্ষে কয়টা 8টা, তৃতীয় কক্ষে কয়টা হইবে, তৃতীয় কক্ষে তাহলে আমার কয়টা, একটা ইলেকট্রন, এটা প্রথম কক্ষে 2টা, দ্বিতীয় কক্ষে কয়টা 8টা, তৃতীয় কক্ষে কয়টা, তাহলে এখানে তৃতীয় কক্ষে এটা 2টা ইলেকট্রন। এটার ক্ষেত্রে খেয়াল করো, প্রথম কক্ষে 2টা, দ্বিতীয় কক্ষে 8টা, তৃতীয় কক্ষে যে কয়টা ইলেকট্রন ভাইয়া, 3টে ইলেকট্রন। তা দেখা যাচ্ছে কি যে এদের প্রত্যেকেরই কিন্তু 3টা করে কক্ষপথ, একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে কি প্রত্যেকেরই 3টা করে কক্ষপথ। কিন্তু যদি আমি বাম দিক থেকে ডান দিকে বাড়ি যদি যাই, বাম দিক থেকে যদি আমি ডান দিকে যাই, তাহলে ইলেকট্রনের কি সংখ্যা কি বাড়তে থাকে না, 1, 2, 3, 4 এরকম বাড়তে থাকে না ইলেকট্রন সংখ্যা। ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে, ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কেন্দ্রের দিকে আকর্ষণ তীব্র হয়, কেন, কারণ আমরা জানি ভাইয়া ইলেকট্রন চার্জ কি নেগেটিভ, ইলেকট্রন চার্জ নেগেটিভ, প্রোটন চার্জ কি পজিটিভ, প্রোটন কেন্দ্রে থাকে, ইলেকট্রন চার্জ নেগেটিভ, ইলেকট্রন চার্জ কি নেগেটিভ, তাহলে এই যে যেহেতু ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকে, তার মানে নেগেটিভ চার্জ বাড়তে থাকে, কেন্দ্রের দিকে আকর্ষণ তীব্র হতে থাকে, আকর্ষণ তীব্র হওয়ার কারণে এরা কি করে, এরা কেন্দ্রের দিকে চলে যেতে চায়, কেন্দ্রের দিকে টান খায়, ঠিক আছে, যার কারণে কক্ষপথ সংকুচিত হয়ে ছোট হয়ে যায়, কক্ষপথ কি হয়ে যায়, ছোট হয়ে যায়। আশা করি বুঝতে পারছো, অর্থাৎ একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে কক্ষপথ বাড়ে না, বাড়ে কি ইলেকট্রন, ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কেন্দ্রের দিকে আকর্ষণ তীব্র হয়ে এরা সংকুচিত হয়ে ছোট হয়ে যায়, এগুলো তোমরা লিখবা, বসটা কি লিখবা, একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়, যার কারণে কক্ষপথ সংকুচিত হয়, ঠিক আছে, কেন্দ্রের দিকে আকর্ষণ তীব্র হয়, কক্ষপথ সংকুচিত হয়ে ছোট হয়ে যায়। কি লিখবা, আবার বলতেছি, একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে কক্ষপথ বৃদ্ধি পায় না, তবে ইলেকট্রন সংখ্যা বাড়ে, ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কেন্দ্রের দিকে আকর্ষণ কি হয়, তীব্র হয়, এই কেন্দ্রের দিকে আকর্ষণ তীব্র হওয়ার কারণে কক্ষপথটা সংকুচিত হয়ে ছোট হয়ে যায়, অর্থাৎ আকার ছোট হয়।
তাহলে এবার আসো, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আর আমি এইটা দিয়ে বাকি সবগুলো বুঝাবো, খেয়াল করো। তাহলে আকার যদি বুঝে থাকো, একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয়, আমার এই যে আকার হ্রাস পায়, কমতে থাকে বা হ্রাস পায়। আশা করি এটা বুঝছো। ব্যাসার্ধ, আকার যদি হ্রাস পায়, দেখো খেয়াল করো, ব্যাসার্ধ মানে কেন্দ্র থেকে শেষ কক্ষপথের দূরত্ব, কেন্দ্র থেকে শেষ কক্ষপথের দূরত্ব, কেন্দ্র থেকে এই যে শেষ কক্ষপথের দূরত্ব, কি হবে, ব্যাসার্ধ তো হ্রাস পাইবে। আকার যত বড় হইবে ব্যাসার্ধ তত বড় হইবে, আবার আকার যত আছে ছোট হইবে ব্যাসার্ধ তত ছোট হইবে। এবার গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক কি ভাইয়া, এগুলো সংজ্ঞা আসতে পারে। গলনাঙ্ক, যে তাপমাত্রায় কোনো বস্তু গলে তরলে পরিণত হয়, যে তাপমাত্রায় কোনো পদার্থ তরলে পরিণত হয় তাকে বলা হয় গলনাঙ্ক। আর স্ফুটনাঙ্ক কি, যে তাপমাত্রায় কোনো পদার্থ বাষ্পে পরিণত হয়, যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ, বলতে পারো সমস্যা নাই, যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত তাকে বলা হয় ওই পদার্থের গলনাঙ্ক। আর যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ বাষ্পে পরিণত তাকে বলা হয় স্ফুটনাঙ্ক। ঠিক আছে। তো এখন কথা হলো, যদি আকার যদি ছোট হয়, এই যে বাম দিক থেকে ডান দিকে গেলে আকার যদি ছোট হয়, এখন ছোট বস্তু গলাইতে বেশি তাপ লাগবে না বড় বস্তু গলাইতে বেশি তাপ লাগবে? তোমরা জানো বড় বস্তু গলাইতে বেশি তাপ লাগবে, আর ছোট বস্তু গলাইতে কম তাপেই গলবে। যেহেতু আকার ছোট হয়, এই জন্য এগুলোর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মান কি হবে, ছোট হইবে। কেন? কারণ গলাইতে কম তাপ লাগবে, এটা বাষ্পে পরিণত করতে কম তাপ লাগবে। তুমি যদি এক পাতিল পানি দেওয়া হয় তোমার যদি কাছে, যদি সেটাকে বলে বাষ্পে পরিণত করো, অনেক সময় লাগবে। আর যদি তোমাকে মনে করো সামান্য একটু পানি দেওয়া হয় পাতিলের মধ্যে, কি খুব তাড়াতাড়ি বাষ্প হয়ে দিবে। খুব ইজি, হ্যাঁ, সিম্পল উদাহরণ। তাহলে এই জন্য বলতেছি, আকার যত ছোট হবে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মানও কি হবে, তত কমতে থাকবে। আর আকার যত বড় হইবে গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মানও বাড়তে থাকবে। এখন কথা হলো ধাতব ধর্মটা খেয়াল করো। ধাতব ধর্ম কি, ধাতু হওয়ার যে প্রবণতা, হ্যাঁ, ধাতুর যে বৈশিষ্ট্য, আঘাত করলে যন্ত্রণা শব্দ হয়, বিদ্যুৎ পরিবহন করে, হ্যাঁ, এইগুলা। তো এই ধাতব ধর্ম কি হয়, হ্রাস পায়। ঠিক আছে। ধাতব ধর্ম হ্রাস পায় কারণ প্রদর্শনে বাম দিকে রাখা হয়েছে ধাতুগুলোরে আর ডান দিকে রাখা হয়েছে অধাতুগুলোরে। এই কারণে বাম দিক থেকে ডান দিকে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়, তাহলে অধাতব ধর্ম বৃদ্ধি পায়। আচ্ছা, যাই হোক। তো এবার আসো গ্রুপ ভিত্তিক সম্পর্কটা দেখি। একই গ্রুপের উপর থেকে নিচে দিয়ে গেলে এইগুলোর মান আবার কি থাকে, বাড়তে থাকে বা বৃদ্ধি পেতে থাকে। সেগুলো কিভাবে ভাইয়া, দেখো। তো ধরো আমি এইটার উদাহরণের জন্য আমি তোমাকে বললাম, এখানে একটা মৌল আছে, ধরো এখানে সোডিয়াম। তো এখানে আরেকটা মৌল আছে, ধরো এখানে লিথিয়াম। এখানে আরেকটা মৌল তোমাকে দিলাম, আমি মনে করো এখানে পটাশিয়াম। তো এরা কিন্তু একই গ্রুপের মৌল, হ্যাঁ, এরা কিন্তু একই গ্রুপের মৌল। এর আছে একটা কক্ষপথ, সোডিয়ামের আছে দুইটা কক্ষপথ, পটাশিয়াম আছে কটা, সরি, সোডিয়ামের তিনটা কক্ষপথ আছে, হ্যাঁ। প্রথম কক্ষে দুইটা, দ্বিতীয় কক্ষপথে কটা, 8টা, কারণ সোডিয়ামের তো 11, তৃতীয় কক্ষে একটা ইলেকট্রন। পটাশিয়াম কত, পারমাণবিক সংখ্যা 19, তার মানে 2 8 8, তারপর দেওয়া হয় প্রথমে দুইটা, দ্বিতীয় কক্ষপথে কটা, 8টা, তৃতীয় কক্ষপথে কটা, আবার 8টা, 18 হয়েছে, 2 8 10 আর 18। ঠিক আছে। আর চতুর্থ কক্ষপথে কটা, এই চতুর্থ কক্ষপথে কিন্তু একটা ইলেকট্রন হবে। তাহলে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে আমরা দেখতে পাই কি, দেখো কক্ষপথ কিন্তু বাড়তেছে। এই যে লিথিয়ামে দুইটা কক্ষপথ, লিথিয়ামে কটা কক্ষপথ, দুইটা। আবার হাইড্রোজেনে কটা কক্ষপথ, হাইড্রোজেনে কিন্তু একটা কক্ষপথ, একটা কক্ষে একটা ইলেকট্রন। লিথিয়ামে যেহেতু পারমাণবিক সংখ্যা 3, তার তিনটে ইলেকট্রন। তো দেখো একই গ্রুপের উপর থেকে নিচে গেলে কি হয়, দেখো কি বাড়তে থাকে, একটা করে কক্ষপথ বাড়তে থাকে। এটা ছিল একটা কক্ষপথ, এটা দুটো কক্ষপথ, এটা কটা, তিনটে কক্ষপথ, এটা চারটে কক্ষপথ। কক্ষপথ বাড়ার কারণে কি হয়ে যায়, এদের আকার বাড়তে থাকে। বুঝতে ভাইয়া? কক্ষপথ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আকার বাড়তে থাকে। একইভাবে তুমি এখানে বের করতে পারো ক্লোরিন, ক্লোরিন, বোরোমিন। ক্লোরিনের কত, পারমাণবিক সংখ্যা 9, ক্লোরিন কত 17, বোরোমিন কত 35। তো প্রথম কক্ষে দুইটা, দ্বিতীয় কক্ষে কটা, এখানে 7টা। বুঝতে ভাইয়া? এখানে ক্লোরিনের প্রথম কক্ষে 17, দ্বিতীয়, প্রথম কক্ষে দুইটা, 2 8 10, আর তৃতীয় কক্ষে কটা, আবার 7টা। বোরোমিন 2 8 10 গেল, আর আবার 8 18, তারপর হলো কত, তারপর হলো আবার বাকিটা হলো চতুর্থ কক্ষপথে। ঠিক আছে। 18 আর এখানে কত, 18 18 36। আচ্ছা, 18 আর পরটা মনে করো এখানে তোমার কটা, তাহলে এখানে 17টা। ঠিক আছে। তো কক্ষপথ বাড়তে থাকে। কক্ষপথ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে একই গ্রুপের উপর থেকে নিচে দিয়ে গেলে কি হয়, আকার বাড়তে থাকে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। বুঝছো? এটা কোনো কিছু কঠিন না ভাইয়া, সিম্পল উদাহরণ। উপর থেকে নিচে যাবা, কক্ষপথ একটা করে বাড়তে থাকবে। এই যে তাহলে বলতে একই গ্রুপের উপর থেকে নিচে দিয়ে গেলে কক্ষপথ বাড়ে বা আকার বাড়তে থাকে। আকার বাড়লে, এখন ওই যে বলছিলাম আকার বাড়লে তো ব্যাসার্ধ বাড়বে। এই যে ব্যাসার্ধ কতটুকু দেখছো, আর এই যে ব্যাসার্ধ কত বড় দেখছো, এই যে ব্যাসার্ধ কি আরো বড় হইবে। কারণ আকার বাড়ার সাথে সাথে ব্যাসার্ধ বাড়তে থাকবে, গলনাঙ্ক বাড়তে থাকবে। আকার যত বড় হইবে সেটা গলাইতে বেশি তাপ লাগবে, আকার যত বড় হইবে সেটা বাষ্পীভূত করতে বেশি তাপ লাগবে। ধাতব ধর্মের মানও কি হইবে, এখানে ধাতব ধর্মের মানও কিন্তু বাড়তে থাকবে। বুঝতে ভাইয়া? প্রশ্নে আসতে পারে কোনটি ধাতব ধর্ম বেশি। দেখো আমি বলতেছি, সোডিয়াম, সোডিয়াম, তারপর এখানে পটাশিয়াম, রুবিডিয়াম, এই কোনটা ধাতব ধর্ম বেশি। দেখো ভাই, উপর থেকে নিচে দিকে গেলে কি হয়, ধাতব ধর্ম বাড়তে থাকে। তাহলে আমার এখানে কিন্তু এইটা হইবে। ঠিক আছে। আর যদি বলে কোনটি ধাতব ধর্ম কম, তখন কিন্তু আবার হইবে সোডিয়াম। ঠিক আছে। এরকম এখানে মানে কোনটি ধাতব ধর্ম বেশি, উপর থেকে নিচে দিকে গেলে কি হয়, ধাতব ধর্ম বাড়তে থাকে। আর তাহলে বাড়তে থাকলে কি এখানে আমার বেশি হবে না, এই জায়গায় বোরোমিন কিন্তু আমার বেশি হবে ধাতব জন্ম। ঠিক আছে। এই জন্য তোমরা এই সূত্রটা ভালো করে ঠুরো তুলে নেবা। ঠিক আছে। আমি যেভাবে লিখে দিচ্ছি না দেখে তোমরা ওদের পরীক্ষা না দেখে লিখতে পারো।
এবার আসো আমাদের পরবর্তী নিয়ে আলোচনা, পরবর্তী সূত্র নিয়ে। হ্যাঁ, কারণ পরবর্তী সূত্র হলো এইটার সাথে রিলেটেড। তুমি যদি এইটা পারো তাহলে এইটাও পারবা, আর এইটা না পারলে তুমি কিন্তু এইটাও পারবা না। এবার আসো আণবিক শক্তি কি, আগে আমি সংজ্ঞাটা দেই, ঠিক আছে? আণবিক শক্তি কি? গ্যাসীয় অবস্থায় কোন মৌলের সর্বশেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন মুক্ত করতে যে শক্তি লাগে, মানে একটা ইলেকট্রন কে আমি সরাই নেবো, যে পরিমাণ শক্তি লাগবে সেটা আণবিক শক্তি। এখন বইয়ের মতো তোমরা যদি না লাগতে চাও, তোমরা যদি নিজেদের মতো লাগতে চাও, আরো সহজভাবে বলতে চাও, তাহলে বলতে হবে কি, কোন মৌলের শেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন মুক্ত করতে যে শক্তি লাগে সেটা আণবিক শক্তি। আর একটা ইলেকট্রন যুক্ত করতে, শেষ কক্ষপথে একটা ইলেকট্রন যুক্ত করতে যে শক্তি লাগে সেটা ইলেকট্রন শক্তি। বুঝছো? আণবিক শক্তি ইলেকট্রন শক্তি পরস্পরের বিপরীত। আর যদি বইয়ের সংখ্যাংশ লেখো তাহলে লাগবে কি, গ্যাসীয় অবস্থায় কোন মৌলের সর্বশেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন মুক্ত করতে যে শক্তি লাগে তাকে বলে আণবিক শক্তি। আর শেষ কক্ষপথে একটা ইলেকট্রন যুক্ত করতে যে শক্তি লাগে সেটা ইলেকট্রন শক্তি। আচ্ছা, এবার আসো তড়িৎ ঋণাত্মকতা কি ভাইয়া? তড়িৎ ঋণাত্মকতা হলো সমদ্বি বন্ধনে আবদ্ধ দুটো পরমাণু বন্ধনের ইলেকট্রনকে নিজের দিকে যে টেনে নেওয়ার প্রবণতা, সেটাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। অর্থাৎ দুইজন পরমাণু সমদ্বি বন্ধনে আবদ্ধ, কারা কারা? অধাতু অধাতু। যেমন আমি এখানে হাইড্রোজেন দিলাম এবং ক্লোরিন দিলাম, ঠিক আছে? তা হাইড্রোজেন কি করবে, তার শেষ কক্ষপথে একটা শেয়ার করবে, ক্লোরিন তার শেষ কক্ষপথে একটা শেয়ার করবে। এই যে শেয়ার করে যে এটা হইলো ওদের মধ্যে বন্ধন, সেটাকে বলা সমদ্বি বন্ধন। এই যে সমদ্বি বন্ধনে আবদ্ধ যে ইলেকট্রন জোড়টা, এটা সুবিধা হাইড্রোজেনে পাইবে, ক্লোরিনে পাইবে। তবে এইখানে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান অনেক বেশি হয়। তড়িৎ ঋণাত্মকতার মান বেশি হওয়ার কারণে এই ইলেকট্রনটাকে ও বেশি, মানে শক্তি বেশি হয়, ও নিজের দিকে টানিয়ে রাখতে হবে। বুঝতে ভাইয়া? এইটা হলো তড়িৎ ঋণাত্মকতা। তাহলে কি বুঝলাম? সমদ্বি বন্ধনে আবদ্ধ দুটি পরমাণুর বন্ধন ইলেকট্রনকে কোন একটা পরমাণু নিজের দিকে টেনে নেওয়ার যে প্রবণতা বা শক্তি, সেটাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। অধাতব ধর্ম, অধাতব ধর্মের আসলে কোনো সংজ্ঞা নাই, ওই ধাতুর বিপরীত, ঠিক আছে? আবার ধাতু মনে রাখবা কিভাবে, যে কোনো মৌলের সাথে নামের শেষে যদি আম থাকে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, কিউপ্রাম, ঠিক আছে? ফেরাম, ফেরাম বলতে আয়োডিন, এটা আয়রন। হ্যাঁ, এটা কিন্তু ল্যাটিনাম থেকে ফেরাম আসছে। হ্যাঁ, তারপর হলো কিউপ্রাম, সিউ, ঠিক আছে? কপার, যেটা আসলে এই কিউপ্রাম, এর শেষে আম আছে যেগুলো, সেগুলো ধাতু, যেগুলো নামের শেষে আম নাই সেগুলো হলো অধাতু। আচ্ছা, গেল। তো এখন এইগুলো যে বাড়তে থাকে বা কম থাকে, এগুলো তো আমার বোঝা লাগবে। যে এদের মানে একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে বাড়ে, এবং একই গ্রুপের উপর থেকে নিচে দিকে গেলে কি, কমে। এখন সেটা কিভাবে হয়? তাহলে এইটা লিখতে গেলে আগে তুমি কি করবা ভাইয়া, ইলেকট্রোবিন্যাস করবা। ইলেকট্রোবিন্যাস করার পরে এদের আকারে ক্রম ব্যাখ্যা করবা। আকারে ক্রম ব্যাখ্যা করার পরে তারপর বলতে হবে কি, যেহেতু আকার ছোট, দেখো ভাইয়া ছোট জিনিসের আকার, আর এই মনে করো এই বড় একটা আকার, ঠিক আছে? এই ধরো নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস। এখন এটা মনে করো আরো বড়, ঠিক আছে? যার আকার ছোট বা যার আকার বড়, তার থেকে ইলেকট্রন মুক্ত করা সহজ হবে। কেন? সেটা একটা বাস্তব উদাহরণ আমি দেবো, যেন তোমরা মনে রাখতে পারো। সেটা কি হবে? ধরো এখানে মুরগি আছে, মুরগির চারপাশে মুরগির বাচ্চা ঘোরাফেরা করতেছে, সেই মুরগি থাকি কেউ নিতে পারবে? পারবে না। যদি মুরগির বাচ্চাটা একটু দূরে যায়, সেটা কোনোভাবে সলে বলে কৌশলে নেওয়া যাবে আলাদা করে। আর যদি সেটা আরো অনেক দূরে যায়, তখন সেটা তো টেরই পাইবে না, যে মুরগি তো টেরই পাইবে না, যার কারণে এটা সহজে আলাদা করা যায়। অর্থাৎ সহজে আলাদা করা মানে কি, আমার শক্তি কম লাগতেছে। আর এইখানে তোমার আলাদা করা কিন্তু খুব কঠিন, কারণ মুরগির ঠোকর খাওয়া লাগবে, ঠিক আছে? এই কারণে এটাকে বলা হয় কঠিন। অর্থাৎ ছোট জিনিসকে আহত করতেও বেশি শক্তি লাগে, অর্থাৎ আহনীকরণ শক্তিমান কম। আর বড় জিনিসকে আহত করতে এই জন্যই আমার কম শক্তি লাগে। তাহলে আমি আগে এই জন্য আকারের ক্রম বলবো, তারপর বলবো কি, যে যেহেতু আকার, ধরো এই যে আমি বললাম যদি পর্দা ভিত্তিক আছে না পর্দা, ও আচ্ছা, আগে গ্রুপ পর্দা ভিত্তিক বলি তাহলেই তো হয়। তো পর্দা ভিত্তিক যদি আমরা বলি, এখানে ধরো সোডিয়ামই ধরো, ম্যাগনেসিয়ামই ধরো, ঠিক আছে? ম্যাগনেসিয়ামের আকার কিন্তু আরো ছোট হইবে, আর অ্যালুমিনিয়ামের আকারটা কিন্তু আরো একটু ছোট হইবে, ঠিক আছে? তাহলে একই পর্যায়ে বাম দিকে ডান দিকে গেলে কি হয়? আকার হ্রাস পায়, যে আকার হ্রাস পায়। আকার হ্রাস পাওয়ার কারণে ইলেকট্রনটা কি আর কাছে থাকে না, সহজে মুক্ত করা যাবে না, এর থেকে বেশি শক্তি খরচ করতে হইবে। অর্থাৎ আকারের ক্রম, যদি আমরা আকারের ক্রম বলি, তুমি কি বলবা? এরকম লিখবা, আকারের ক্রম। কি করবা? প্রথমে এলো কি বড়, দেখো এখানে বড় হলো ম্যাগনেসিয়াম, সরি ম্যাগনেসিয়াম না, এটা আমার সোডিয়াম। সোডিয়াম বড়, তারপরে আমার ম্যাগনেসিয়াম, তারপরে আমার অ্যালুমিনিয়াম। আর এটা উল্টোটা হইবে হলো আণবিক শক্তি, ইলেকট্রন আসক্তি ঋণাত্মকতা কম। তা তুমি ওইটা লেখা লাগবা কি, ওই যে ওই জিনিসটা লেখা লাগবা। এর ক্রম হইবে কি, এটা জাস্ট ঘুরাই দেবা বা তিন ওরা ঘুরাই দাও, তাহলেই হয়। তিন ওরা ঘুরাই দাও, এটা তেমন সঠিক। আবার তিন না ঘুরাইয়া তুমি একও ঘুরাই দিতে পারো, অথবা তুমি কিন্তু এরকম দিতে পারো, সোডিয়াম জাস্ট ঘুরাই দাও। হ্যাঁ, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম কার্তিক মুখের আছে, এই চিহ্নটা আছে ম্যাগনেসিয়ামের দিকে, এই চিহ্নটা আছে সোডিয়ামের দিকে। বুঝছো? তুমি এটা লিখলো হইবে, এটা লিখলো হইবে।
তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে আণবিক শক্তির যে ক্রম আর যে আকারের সাথে সম্পর্ক, বুঝছো? আকার হ্রাস পায় মানে কি, এই যে ইলেকট্রনটা নিউক্লিয়াসের কাছে চলে এসেছে, যার কারণে সহজে মুক্ত করা যায় না, বেশি মান শক্তি খরচ করতে হয়, অর্থাৎ আণবিক শক্তির মান বৃদ্ধি পেতে থাকে, এই জন্য এখানে বাড়তে থাকে, বুঝছো? আর এই যে আণবিক শক্তি বাড়া মানে কি, ইলেকট্রন আসক্তি সেম ব্যাপার, হ্যাঁ, ইলেকট্রন আসক্তি সেম ব্যাপার, বাইরে থেকে এইখান থেকে মুক্ত করতে যেমন শক্তি লাগে, হ্যাঁ, মানে মুরগির বাচ্চা আলাদা করতে যেমন শক্তি লাগে, ঠিক তদ্রুপ বাইরের কোনো মুরগির ছা যদি আবার এখানে এই যে মুরগির কাছে দেও, তাহলে কি করবে, সেও তো তার ঠোকর দেবে, সহজে মানাইতে চাইবে না, ঠিক আছে? তখন কিন্তু বেশি পরিমাণ শক্তি আমার লাগবে। আচ্ছা, এবার আসে পরেরটাও একই, এইগুলো তো আমার কি পর্যায় ভিত্তিক, এবার আসে গ্রুপ ভিত্তিক। তো গ্রুপ ভিত্তিক যদি আমি এখানে দিই, দেখো এখানে সোডিয়াম, লিথিয়াম, সোডিয়াম দেয়, লিথিয়াম, সোডিয়াম, ধরো, তারপর এখানে কি পটাশিয়াম, তার উপর থেকে নিচে গেলে কি হয়, আকার বাড়ে, আকার বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কি হইবে, ইলেকট্রনটা দূরে চলে গেল, যার কারণে সহজে মুক্ত করা যাইবে, অর্থাৎ এই যে তোমার সহজে মুক্ত করা মানে কি, আণবিক শক্তি মান কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে, কারণ এইখানে যখন ছিল, কাছে যখন ছিল, সহজে মুক্ত করা যাবে না, আর একটু দূরে গেছে আর একটু বেশি, আর একটু কম শক্তি লাগবে, আরো দূরে চলে গেছে তার মানে আরো কম শক্তি লাগে, এই জন্য কমতে থাকে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে? এখন পরীক্ষা আসলে তোমরা কিভাবে লাগবে, দেখো ভাইয়া, এই মৌলগুলো আগে ইলেকট্রন বিন্যাস করবা, ইলেকট্রন বিন্যাস করার পরে কি করবা, এদের আকারের ক্রম ব্যাখ্যা করবা, আকার কেন কমতে থাকে সেটাও বলতে হইবে, কারণ একই পথে বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয়, ইলেকট্রন সংখ্যা বাড়ে, তার কারণে কক্ষপথ সংকুচিত হয়ে ছোট হয়ে যায়, ফলে আকার কমতে থাকে। যদি গ্রুপ ভিত্তিক হয়, তাহলে বর্তমানে উপর থেকে নিচের দিকে গেলে কি হইবে, আকার বাড়তে থাকে, কেন, কারণ কক্ষপথ বাড়ে, বুঝছো? এরপরে তুমি লাগতে হইবে আণবিক শক্তির সংজ্ঞা। কোন বলে শেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন মুক্ত করতে যে শক্তি লাগে সেটা, যদি এটা চাই, আর যদি এটা চাই, তাহলে শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আনতে যে শক্তি লাগে সেটা ইলেকট্রন শক্তি। তো অধীনতা কথা কি, সমযোজী বন্ধনে আবদ্ধ যে পরমাণু বন্ধন ইলেকট্রন জোড়কে কোন একটা পরমাণু নিজের দিকে টেনে নেওয়ার প্রবণতা, এটাকে বলা হয় ঋণাত্মকতা। তো যাই হোক, সেটা লেখার পরে সেই সংজ্ঞা লেখার পরে তারপর তুমি লিখবা কি, এদের মানে একই পর্যায়ে বাম দিকে ডান দিকে বাড়তে থাকে, কেন, কারণ ইলেকট্রনটি ওই যে বাম দিকে ডান দিকে গেলে যদি বাড়ে, তার মানে ইলেকট্রনের আকার, পরমাণুর আকার ছোট হয়, ছোট হওয়ার কারণে ইলেকট্রনটা খুব কাছে থাকে, যার কারণে মুক্ত করতে বেশি শক্তি লাগে বা আনতেও বেশি শক্তি লাগে। তো একই গ্রুপের উপর থেকে নিচে দিয়ে গেলে আবার এগুলা কি বলতে, এখানে কমতে থাকে, কেন কমে, কারণ ওই যে কক্ষপথ বাড়ে, কক্ষপথের কারণে আকার বাড়ে, আকার বাড়ে মানে দূরত্ব বেড়ে গেল, দূরত্ব বেড়ে গেল মানে সহজে আলাদা করা যায়, শক্তি কম খরচ করা লাগে, এজন্যই কি কমতে থাকে এই মানগুলো, আণবিক শক্তি এদের মান কমতে থাকে। আশা করি তোমরা এগুলো বলতে পারছো। তো সব তোমাদের সকলের জন্য শুভকামনা রইলো। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।